হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারের চতুর্থ মাস্টার ক্লাসে। সো এখন পর্যন্ত আমরা এই চ্যাপ্টারের যা যা জিনিসপত্র পড়ছি তার মধ্যে মোস্টলি ছিল হলো থার্মোমিটার, বিভিন্ন ধরনের স্কেলগুলোর মধ্যে সম্পর্ক বাইর করা। তারপর আমরা পড়ছি যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তার যে কোয়ান্টিটিস গুলো আমরা মেজার করি লাইক হিট, তারপর অভ্যন্তরীণ শক্তি, তারপর কৃতকাজ, এই এই যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলার একেবারে ভেতরে গিয়ে পড়ার চেষ্টা করছি। তারপর বিভিন্ন ধরনের প্রসেস ছিল তোমার থার্মোডাইনামিক প্রসেসের মধ্যে, সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এগুলার ইনডেপথ কথাবার্তা বলা হয়েছে। অনেক অনেক অঙ্ক করছি। এবং এখন এসে আমরা যে টপিকটা শুরু করব আজকের এই লেকচারটাতে, সেটা আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি বলতেছি না হলো কম গুরুত্বপূর্ণ, বাট এটাও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এর থেকে প্রচুর কোশ্চেন আসছে। সো মোমেন্ট অফ ট্রুথ, আমরা আজকে পড়তে যাচ্ছি হলো ইঞ্জিন, তাপীয় ইঞ্জিন। আরো প্রিসাইজলি যদি বলি তাহলে সেটা হলো কার্নো ইঞ্জিন নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। সো কার্নো ইঞ্জিনের কৃতকাজ কিভাবে বের করতে হয়, দক্ষতা কিভাবে বের করতে হয়, এগুলা নিয়ে কথাবার্তা হবে। সো জাস্ট কেন একটু আগে ইম্পর্টেন্ট বললাম সেটার এই চার্টটার দিকে তাকাইলে তোমরা ভালো করে বুঝতে পারবা। এমসিকিউ তে তো রেগুলারই এখান থেকে কোশ্চেন আসতেছে, তুমি যদি রিটেনের দিকে একটু তাকাও দেখবা বুয়েট, কুয়েট, রুয়েট, বুটেক্স সব জায়গাতেই কিন্তু এখান থেকে বেশ ভালো পরিমাণ কোশ্চেন আসছে। চলো দেরি না করে আমরা একটু শুরু করি আস্তে আস্তে থিওরি রিলেটেড কথাবার্তা। সো প্রথমে একটু কার্নো ইঞ্জিন জিনিসটা নিয়ে কথাবার্তা বলতে চাই, তার স্টেপস গুলা কি কি এগুলা নিয়ে একটু কথাবার্তা আর কি। প্রথম কথা, ইঞ্জিন আসলে কি? বেসিক্যালি সহজ হিসাবে যদি বলি, তুমি হিট এনার্জি তাকে দিবা, সে সেটাকে মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করবে, এটাকেই আমরা বলতেছি হলো গিয়ে ইঞ্জিন। তো এটার জন্য বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়েছে। বাট কার্নোর এই যে ইঞ্জিনটা, এটা একটা হাইপোথেটিক্যাল ইঞ্জিন। এই ধরনের ইঞ্জিন অ্যাকচুয়ালি বাস্তবে বানানো সম্ভব না। এটা হইলো, এটাকে আমরা একটা আদর্শ ইঞ্জিন বলে থাকি, আইডিয়াল ইঞ্জিন। তার মানে কি এরকম দাঁড়াচ্ছে তাইলে যে এই ইঞ্জিনটা একেবারে যা হিট দিব পুরোটাকেই কাজে রূপান্তর করবে? ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হইলো যে আমাদের গিভেন লিমিটেড যা ক্রাইটেরিয়া আছে বা যা যা কন্ডিশনস আছে, সেগুলার মধ্যে বেস্ট পসিবল ইঞ্জিন কি বানানো সম্ভব, দ্যাট ইজ দ্য কার্নো ইঞ্জিন। ঠিক আছে? সো কার্নো ইঞ্জিন হলো এই জিনিসটা যেটা তোমার গিভেন যা যা কন্ডিশনস বা যা যা তোমার রেস্ট্রিকশনস আছে এগুলার মধ্যে বেস্ট পারফর্মিং একটা ইঞ্জিন। তার আইডিয়া দিছিলেন হলো গিয়ে সাদি কার্নো। সো তার ইঞ্জিনের 4টা স্টেপ ছিল টোটাল। ঠিক আছে? সো 4টা স্টেপ ছিল। আমরা এখান থেকে যদি দেখি তার মধ্যে 2টা হলো এক্সপানশন স্টেপ, 2টা হলো গিয়ে তোমার কম্প্রেশন স্টেপ। মানে হলো গিয়ে 2টাতে প্রসারিত হয়, 2টাতে সংকুচিত হয়। সো লাইক আমি যদি দেখাই, এই যে শুরু হয় কোথা থেকে, এরকম একটা সিলিন্ডার পিস্টন সিস্টেম দিয়ে সহজে যদি শুরু করি, আমরা বলি যে প্রথমে এটাতে কিছু পরিমাণ হিট দেওয়া হইতেছে। সো আমরা এখানে হইলো হিট পাস করতে থাকি। ঠিক আছে? এটাকে একটা আসনের উপর বসানো হয়, তাপ উৎসের উপর বসানো হয়। ঠিক আছে? এই সিলিন্ডার পিস্টন সিস্টেমটাকে আমরা বসাই হলো একটা তাপ উৎসের উপর। সো লেটস সে এই হলো আমাদের উৎসটা, এবং এই উৎসের আবার কিছু হলো গিয়ে আর কি কি বলবো, কিছু জিনিসপত্র আমরা ধরে নিই প্রপার্টিজ। যেমন আমরা বলি যে এটা ইনফাইনাইট অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার করতে পারবে, তার টেম্পারেচারের কোনো চেঞ্জ হবে না, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আর কি। সো এটা হলো আমার সেই উৎস বা সোর্স। তাইলে উৎস থেকে আমরা বলি এটাকে হিট ট্রান্সফার করা হইতেছে, কিছু পরিমাণ হিট ট্রান্সফার করা হবে। লেটস সে আমরা বললাম Q1 অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার করা হইতেছে। কিভাবে? কথা হলো কিভাবে, আমরা বলতেছি এটা সমষ্ণ প্রক্রিয়ায় ট্রান্সফার করা হচ্ছে। কিভাবে ট্রান্সফার করব? সমষ্ণ প্রক্রিয়ায় ট্রান্সফার করতেছি হিট। সো উৎস থেকে আমাদের যে সিস্টেম, যে সিলিন্ডার পিস্টন সিস্টেমটা আছে, এটা Q1 পরিমাণ হিট পাইলো। পাওয়ার পরে এইভাবে দেখো তো পিস্টনটা তাহলে উপরের দিকে গতিশীল হতে থাকবে, রাইট? উপরের দিকে গতিশীল গতিশীল গতিশীল, এটা সুন্দর মতো যাইতে থাকবে। যা হিট পাচ্ছে পুরোটাই কাজে রূপান্তর করতেছে। তার মানে কি? আয়তন বাড়তেছে। ভালো কথা। আচ্ছা, তো এর পর আমরা যেটা করি, এর পর এটা উঠতেছে উঠতেছে এরকম একটা অবস্থায় এটাকে নিয়ে আমরা বসায় দিই হইলো একটা তাপ অন্তরক আসনের উপর। ঠিক আছে? সো এটা একটা তাপ অন্তরক আসন। সো মুদ্রা কথা যদি বলি, এই যে আমার সিস্টেমটা আছে, অর্থাৎ যে সিলিন্ডার পিস্টন সিস্টেমটা আমরা দেখতেছি, এই সিলিন্ডার পিস্টন সিস্টেমের বাইরের ওয়ালটা হলো গিয়ে তোমার তাপ অন্তরক। এটা দিয়ে বাইরে হিট ট্রান্সফার হইতে পারে না, কেবলমাত্র নিচের পাশটা দিয়ে হয়। কারণ এটাকেও যখন এনে আমি তাপ অন্তরক আসনের উপর বসায় দিছি, পরিবেশের সাথে কোনো ধরনের হিট ট্রান্সফার হইতে পারতেছে না। এবং যেহেতু কোনো ধরনের হিট ট্রান্সফার হইতে পারতেছে না, বাট দেখো তো এটা উপরে উঠতেছিল উঠতেছিল, পৃষ্ঠটা গতি জড়তার কারণে আরো একটু উঠে যায়।
সো এই যে এক্সপানশনটা হইতেছে এটাকে আমরা বলবো হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা রুদ্ধতাপীয় প্রসারণ। কারণ কি, সিস্টেমের সাথে বাইরের কোনো হিট এক্সচেঞ্জ হয় নাই, কোনো হিট ট্রান্সফার হয় নাই। সো এইখানে যে প্রসেসটা ঘটতেছে এটাকে আমরা বলতেছি একটা রুদ্ধতাপীয় প্রসারণ। সো শুরু হয় হলো গিয়ে একটা সমষ্ণ প্রসারণ দিয়ে, তারপরে হয় একটা রুদ্ধতাপ প্রসারণ, অর্থাৎ পরপর দুইটা প্রসারণ হইতেছে। দেন যখন ওই অবস্থায় চলে গেল, আমরা বলতেছি এরপর তাইলে কি করব। এরপরে এটাকে এনে আবার আমরা হইলো একটা কন্ডাক্টিং আসনের উপর বসাবো। এটাকে বলবো আমরা গ্রাহক। এটাকে বলবো গ্রাহক, এবং এখানে সে সিস্টেম এবার যে হিট নিয়েছিল তার একটা অংশ ছেড়ে দিবে। ঠিক আছে, এবং এই গ্রাহকেরও কিছু প্রপার্টি আমরা ধরে নিই এরকম, যে এটা যত ইচ্ছা হলো হিট নিতেই পারবে, তার টেম্পারেচারে কোনো ধরনের চেঞ্জ হবে না। সো এখানে এসে আমাদের সিস্টেম গ্রাহকে কিছু পরিমাণ হিট ছেড়ে দেয়। লেটস সে Q2 পরিমাণ হিট ছেড়ে দিল। তাইলে এই যে প্রসেসটা হইতেছে এটাও কি ধরনের প্রসেস হইতেছে, আমরা বলতেছি এটাও একটা সমষ্ণ প্রক্রিয়া, অর্থাৎ এই প্রসেসে টেম্পারেচার ফিক্সড থাকে। ওকে, ফাইনালি লাস্টে গিয়ে এটাকে এইটা নামতেছে নামতেছে নামতেছে, দেখো তাইলে হিট ছাড়তেছে, এটা নামতেছে নিচের দিকে। সো এই অবস্থায় এটাকে নিয়ে আবার আমরা সেই তাপ অন্তরক আসনের উপর বসায় দিব। তাপ অন্তরক আসনের উপর বসায় দিলাম। ইন দ্যাট কেস তখন আবার কি হবে চিন্তা করো তো, এই তাপ অন্তরক আসনে বসাইলে পরে ওই যে আবারও কিছুটা নিচে নেমে যাবে, কিন্তু পরিবেশের সাথে কোনো হিট ট্রান্সফার নাই। সো অ্যাজ এ রেজাল্ট তুমি এখানে যেটা পাবা, এই জায়গাটাতেও হবে কিন্তু একটা রুদ্ধতাপ রুদ্ধতাপ সংকোচন। সো সিরিয়ালি যদি বলি, তাহলে প্রথমে হচ্ছে দুইটা প্রসারণ, তারপরে হচ্ছে দুইটা সংকোচন। এই হলো আমার কার্নো সাইকেল। আলটিমেটলি এটা এসে আবার আগের জায়গায় পৌঁছায়, দেন আবার আমি এখান থেকে শুরু করি, আবার এটাকে উৎসে বসাবো, উঠতেছে উঠতেছে তাপ অন্তরকে নিব, তারপর আবার গ্রাহকে, তারপর আবার অন্তরকে, আবার এখানে। এই সাইকেল চলতে থাকে। প্রত্যেক সাইকেলে আমরা বলতেছি প্রত্যেক সাইকেলে, সাইকেল মানে কি একটা চক্রের, মানে ঘুরে আবার আগের জায়গায় আসলো, ঠিক আগের স্টেটে চলে আসলো, থার্মোডাইনামিক স্টেট আগের মতো হয়ে গেল। আমি যদি সহজ করে বলি, ব্যাপারটা অনেকটা এরকম যে আমি লেটসে P1 V1 থেকে শুরু করছিলাম, P1 V1 থেকে শুরু করলাম। আমার যখন আইসোথার্মাল এক্সপানশন হইলো, আইসোথার্মাল এক্সপানশন হইলে P1 V1 T1 ছিল, ধরো আমি স্টেট ভ্যারিয়েবল গুলো যদি বলি আর কি, P1 V1 T1, এটার পরে এটা হয়ে যাবে P2 V2, বা টেম্পারেচার T1 ই থাকবে। রিজন কি, আইসোথার্মাল বা সমষ্ণ প্রক্রিয়া ঘটাইছো। দেন এখান থেকে সে হইলো রুদ্ধতাপীয় প্রসারণ ঘটছে, সো অ্যাডায়াবেটিক এক্সপানশন হয়েছে। দেখো তাহলে এটা হয়ে যাবে P3 V3, টেম্পারেচারটা কমে গিয়ে T2 হয়েছে। এই জন্যই অনেকটা দেখানোর জন্য, মানে ইলাস্ট্রেশন দেওয়ার জন্য আর কি নিচের দিকে নামাইলাম, টেম্পারেচার কমে গেল। দেন তুমি করতেছো কি, কম্প্রেশন করতেছো। সো এখান থেকে আবার তুমি চলে যাচ্ছ কোথায়, বা আমি যদি ওইদিকে না দেই, একটু এপাশে আঁকি, তোমাদের দেখতে সুবিধা, মানে আই মিন বুঝতে সুবিধা হবে, যে এরপরে তুমি চালাচ্ছ হলো একটা আইসোথার্মাল কম্প্রেশন, এবং সেটা তোমাকে কোথায় নিয়ে আসতেছে, P4 V4, আর টেম্পারেচারটা এমন ভাবে ঘটানো হয় যেন আইসোথার্মালি কম্প্রেস হয়। তার মানে কি হচ্ছে, টেম্পারেচার কিন্তু ফিক্সড থাকবে, সো দ্যাট উইল বি T2, টেম্পারেচার ফিক্সড। এন্ড দেন লাস্ট স্টেজে এসে আমরা কি করতেছি, এটাকে এমন ভাবে অ্যাডায়াবেটিক্যালি কম্প্রেস করতেছি, এমন ভাবে যেন এটা এক্স্যাক্টলি তার ইনিশিয়াল স্টেটে ফেরত যায়। সো দিস ইজ অ্যাডায়াবেটিক কম্প্রেশন, বাট এমন ভাবে কম্প্রেস করতেছি যেন সে তার একেবারে ইনিশিয়াল স্টেটে গিয়ে শেষ হয়। এটা হলো তার ইঞ্জিনের আইডিয়াটা। সো আই গেস মোটামুটি বোঝা গেছে যে কিভাবে থেকে কি হয়েছে। সো এখান থেকে এসে আবার তুমি হলো গিয়ে শুরুতে চলে আসলা, দেন আবার ঘুরতে থাকবা। ঠিক আছে, সো এইটুক ব্যাপার যদি মোটামুটি বুঝে যাও, তাহলে এখান থেকে আমি দুইটা জিনিস দেখাইতে চাই। প্রথম কথা হলো, তাহলে গ্রাফটা কেমন হবে দেখতে। এদিকে P দিলাম আর এদিকে V দিলাম, P ভার্সেস V এর যদি গ্রাফ প্লট করো, অবভিয়াসলি কোন একটা পয়েন্ট থেকে স্টার্ট করতেছো, এখানে একটা আইসোথার্মাল প্রসেস চলবে। তাহলে আইসোথার্মাল প্রসেস, এই যে তার গ্রাফস গুলো আমরা দেখছি অলরেডি। এরপরে কি হবে, অ্যাডায়াবেটিক প্রসেস। সো অ্যাডায়াবেটিক প্রসেস এই যে এখানে গেল। দেন এখান থেকে এরপর আবার হবে হইলো গিয়ে তোমার
আইসোথার্মাল প্রসেস। সো এই যে এরকম যাবে, ফাইনালি লাস্টে গিয়ে আবার একটা অ্যাডায়াবেটিক প্রসেস। দ্যাটস ইট। এই তাইলে মোটামুটি তোমার গ্রাফ। এখানে গ্রাফে যদি একটু অ্যারো দিয়ে দেখাই, তাইলে এই বরাবর যাচ্ছি, এই বরাবর যাচ্ছি, সবুজের গুলা দেই, এদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি। এই হলো সাইকেলটা চলতে থাকে। স্টার্ট করতেছিলাম এই পয়েন্টটা থেকে, ওকে, আর লাস্ট এটা। এগুলো চাইলে দেখাই দিতে পারো কোনটা কোনটা দেখাইতেছো, বাট আমার কথা হলো এত কিছু আকারই আসলে দরকার নেই। সহজ কথায় যদি তোমাকে বলি এখানে কৃত কাজটা কতটুকু বা ওয়ার্ক ডান কতটুকু, ওয়ার্ক ডান বলতে আমরা বোঝাই হলো এই জায়গার এরিয়াটা। সো দিস এরিয়া ইজ ইকুয়াল টু ডাব্লিউ, বা আমি এই লেখাটা একটু জাস্ট সরায় দিই। আমি বলতেছি যেটা, যে এরিয়া যেটা দ্যাট ইজ ডাব্লিউ। এবং আরেকটা জিনিস এখান থেকে বোঝার আছে, সহজ করে একটু বুঝে নিতে পারো, যে এই যে ফুল প্রসেসটা ঘটতেছে তার এই স্টেটটাতেই হইলো গিয়ে হিট পাইতেছে সে Q1, এই স্টেজে এসে কিছু পরিমাণ হিট ছেড়ে দিচ্ছে, দ্যাট ইজ Q2। এবং যেহেতু ছেড়ে দিচ্ছে এটা আসলে নেগেটিভ, আমরা জানি সিস্টেম যদি বর্জন করে তাহলে সেটা নেগেটিভ দিয়ে দেখায়, আর সিস্টেম যদি গ্রহণ করে তাহলে কিন্তু সেটাকে পজিটিভ দিয়ে দেখায়। এবার তাহলে আমি একটু স্টেপ ওয়াইজ আমার কোথায় কত কাজ হইতেছে সেটা বাইর করতে চাই। সো আমার স্টেপ 1 এ যদি থাকি, স্টেপ 1 এ কতটুকু কাজ হইতেছে চিন্তা করো, এটা একটা সমষ্ণ প্রক্রিয়া, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য। তাহলে যে পরিমাণ কাজ হইতেছে দ্যাট ইজ বেসিক্যালি ইকুয়াল টু কিউ। সো হিট ট্রান্সফার হইছে Q1 পরিমাণ, পুরাটাই কাজে রূপান্তর হইছে W1 ইজ ইকুয়াল টু, তাহলে আমি বলতে পারবো এন আর T1 লন, ওই যে কত হবে বলতো, V2/V1 হয়ে যাবে। যদি এগুলো খুব বেশি কাজে লাগে না, আমি জাস্ট ভাঙতে চাচ্ছি আর কি। দেন স্টেপ 2 তে যাও, স্টেপ 2 তে এটা একটা অ্যাডায়াবেটিক এক্সপ্যানশন হইতেছে, যেখানে সিস্টেম T1 টেম্পারেচার থেকে T2 টেম্পারেচারে গেছে। সো আমি লেটসে বললাম যে কৃতকাজ যেটা হইছে দ্যাট উইল বি nr বাই 1 মাইনাস গামা, সিস্টেম গেছে হইলো T1 থেকে T2 তে, সো দ্যাট উইল বি T2 মাইনাস T1। ওকে, নাইস। আচ্ছা, এটা পারলাম। দেন যাচ্ছি স্টেপ 3 তে। স্টেপ 3 হইলো একটা আইসোথার্মাল কম্প্রেশন বা সমষ্ণ সংকোচন। তাহলে চিন্তা করো এখানে হিটটা কি হচ্ছে, ছেড়ে দিচ্ছে। তাহলে এই হিটটা ছেড়ে দেয়া হচ্ছে, বর্জন। বর্জন হইলে আমরা কিভাবে লিখি বলতো, এই যে মাইনাস Q2 দিব। মাইনাস কেন দিছি লিখে রাখতে পারো, মাইনাসটা হলো বর্জনের জন্য। আচ্ছা, পারা গেল। ইজ ইকুয়াল টু কত হবে বলতো, এটা ছিল W2, দ্যাট উইল বি W3 সমান তাইলে হবে এন আর, এখন কিন্তু টেম্পারেচার T2 তে আছে ফিক্সড, রাইট? টেম্পারেচার T2 তে ফিক্সড, লন এটা হয়ে যাবে V4/V3। একটা কথা বলে রাখি, অনেকেই কনফিউজড হতে পারো, ভাই এখানে তো মাইনাস দিলেন এখানে তো দিলেন না। রিজনটা খুব সিম্পল, এটাতে তো লন সহ যে মানে ভলিউমের রেশিও আছে, আমি সূত্রে বসাইছি। আলটিমেটলি এই যে ভলিউম কমে যাচ্ছে, এই জিনিসটাই দিন শেষে এখানে মাইনাসটা নিয়ে আসবে, বাট এখানে তো হিটের জাস্ট অ্যামাউন্টটা বসাচ্ছি। সো মাইনাসটা দিয়ে আমি বুঝাবো সাইন কনভেনশন দিয়ে যে এখানে আসলে হিটটা হলো বের হয়ে গেছে সিস্টেম থেকে। আচ্ছা, ফাইনালি চলে যাব তাইলে স্টেপ 4 এ। স্টেপ 4, সো দ্যাট উইল বি তোমার W4 অ্যাডায়াবেটিক কম্প্রেশন, সো nr বাই 1 মাইনাস গামা। দেখো এখানে ফাইনাল টেম্পারেচারটা হলো T1, এই জায়গা থেকে এখানে আসছে ফাইনালটা T1, ইনিশিয়ালটা T2, সো দ্যাট উইল বি T1 মাইনাস T2। এবং এই জায়গা থেকে তাইলে দিন শেষে তুমি যখন টোটাল ওয়ার্ক হিসাব করবা, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, টোটাল ওয়ার্ক যদি আমি হিসাব করতে চাই তাহলে তো চারটার যোগফল, তাই না? সহজ করে বলে দিচ্ছি যে এটা হলো চারটার যোগফল ইজ ইকুয়াল টু, আমি সহজেই যদি এখান থেকে সব যোগ করি, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে এই আমার যে W2 আর W4 সবকিছু সেম, খালি একটাতে T2 মাইনাস T1, একটাতে T1 মাইনাস T2, এই দুটো যোগ দিলে কি হবে বলতো, একটা একটাকে ক্যান্সেল আউট করে দেবে। সো এই দুইটা থেকে আসলে কাজ আলটিমেটলি জিরো।
এইখানে কিছু হিট নিচ্ছে, এখানে কিছু হিট ছেড়ে দিচ্ছে। আমি যদি এখানে দেখাই এটা কি আসার কথা ছিল, W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4, এটা আসার কথা। ইজ ইকুয়াল টু দিন শেষে আসলে কি পাবা তাইলে? একটা আসবে Q1 আর তার সাথে যোগ হয়ে যাবে মাইনাস Q2, সো Q1 মাইনাস Q2, সো দ্যাট ইজ ইউর নিট ওয়ার্ক। এটাই তো আইডিয়া ছিল। শক্তির ট্রান্সফার দিয়ে যদি তুমি চিন্তা করো, শক্তির এক্সচেঞ্জ তো দুইটা জায়গাতে হয়েছে, নিচে কিছু ছাড়ছে কিছু, মাঝখানে যা ট্র্যাপ হয়েছে, দ্যাট ইজ দ্য ওয়ার্ক, রাইট? কিছু লস টস থাকে, বাট আমরা ওই যে কোনো লস চিন্তা করতেছি না, দ্যাট ইজ দ্য আইডিয়াল ইঞ্জিন, রাইট? সো এই হলো কার্নো ইঞ্জিনের আইডিয়া। আর এখানে আমরা যে কোনো একটা থার্মাল ইঞ্জিন যদি চিন্তা করি, যে কোনো তাপীয় ইঞ্জিনের বেসিক একটা ব্লক ডায়াগ্রাম বা হিট ফ্লো ডায়াগ্রাম দিয়ে আমরা দেখতে চাচ্ছি। সো এটাকে আমরা বলতেছি হলো হিট ফ্লো ডায়াগ্রাম। হিট ফ্লো ডায়াগ্রাম এটা যে কোনো একটা হিট ইঞ্জিনের জন্যই মোটামুটি সত্য বলতে পারো, এবং এটা দিয়ে আমরা রেফ্রিজারেটর অনেক ইজিলি বুঝে যেতে পারি। সো আগে কার্নো ইঞ্জিনের জন্য আইডিয়াটা বুঝো। আমরা কি বলতেছিলাম মনে আছে নিশ্চয়ই তোমাদের, যে একটা হট রিজার্ভার থাকে বা একটা তাপ উৎস থাকে। সো লেটস সে এটাকে আমরা বলতেছি আমাদের সেই তাপ উৎস, যেটা উচ্চ তাপমাত্রায় থাকে, রাইট? উচ্চ তাপমাত্রা কত? T1 এ থাকে, রাইট? আমরা তো T1 দিয়ে উচ্চ তাপমাত্রা দেখাচ্ছিলাম। আর আমার কাছে একটা গ্রাহক আছে, মনে আছে বলছিলাম একটা গ্রাহক থাকে। সো যে গ্রাহকটা আছে এটাকে নিচে এখানে দেখানো হচ্ছে গ্রাহক, এটা হলো গিয়ে T2 টেম্পারেচারে আছে। ওকে, T1 আর T2 দুইটা টেম্পারেচারে আছে এরা দুইজন। এখন সিস্টেম বা তোমার যে ইঞ্জিনটা আছে, ইঞ্জিন কি করে? ইঞ্জিনটা যেটা করতেছে, এখান থেকে Q1 পরিমাণ হিট গ্রহণ করতেছে, বা আমি একটু মোটা দাগ নিয়ে নিই এখন। এখান থেকে লেটসে আমরা বলতেছি Q1 পরিমাণ হিট গ্রহণ করতেছে, গ্রহণ করে সিস্টেমে ঢুকাইলো, ঢুকায় নিয়ে এই জায়গাতে গিয়ে সে আবার Q2 পরিমাণ হিট রিজেক্ট করে দিচ্ছে, তাই তো? এখানে গিয়ে Q2 পরিমাণ হিট রিজেক্ট করে দিচ্ছে। তাহলে মাঝখানে যতটুকু শক্তির পার্থক্য হইলো সেটাই সে আমাকে মেকানিক্যাল ওয়ার্ক হিসাবে কিন্তু দিচ্ছে। সো দ্যাট W ইজ ইকুয়াল টু আসলে কি দুই জায়গার পার্থক্য, Q1 মাইনাস Q2। আমি যদি জাস্ট বেসিক ব্লক ডায়াগ্রাম থেকেও চিন্তা করি, তাই না? এখান থেকে যাচ্ছে, এই জায়গায় চলে গেছে, একটা অংশ এদিকে বের হয়ে গেছে। সো এটাই কিন্তু তোমার ইঞ্জিনের নিটকৃত কাজ বা কার্যকর কাজ। তো এটা যদি বুঝো, তাহলে তুমি একটু চিন্তা করে দেখো, ইঞ্জিনে আসলে তুমি ইনপুট হিসাবে দিছো কোনটা? এটা হলো ইনপুট। আমি বলতেছি এটা হলো আমার ইঞ্জিনের ইনপুট, এন্ড দিস ইজ দ্য ডিজায়ার্ড আউটপুট। দেখো অনেকে আবার প্যাচ লাগায় ফেলে যে এটা না বাইরে ছেড়ে দিচ্ছে, তাইলে এটা আউটপুট না। ব্যাপারটা এরকম না। আমরা বলতেছি কি, যে এই যে ওয়ার্কটা এটা তুমি চাইছিলা, তোমাকে কিছু মেকানিক্যাল ওয়ার্ক করে দিবে। সো আমরা বলতেছি কি, যে এই যে ওয়ার্কটা এটা হলো আমার ডিজায়ার্ড আউটপুট। ডিজায়ার্ড আউটপুট। তাইলে এই যদি হয় অবস্থা, তাইলে ইনপুট জানো, ডিজায়ার্ড আউটপুট জানো। এখান থেকে এখন যদি তোমাকে আমি বলি তাহলে দক্ষতা বাইর করো। দক্ষতা আমরা কিভাবে শিখছি ছোটবেলায়? মনে আছে নিশ্চয়ই। আমি একটু সোজা করেই লিখি, অনেকখানি লিখতে হবে যেহেতু। সো ছোটবেলায় দক্ষতা শিখছিলা। দক্ষতা মানে কর্মদক্ষতার কথা বলতেছি, একই জিনিস। এখন দেখবা সবাই দক্ষতাই বলে। সো দক্ষতা কি শিখছিলা? এটা ইজ ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট। আউটপুট বাই ইনপুট মানে তুমি যা ইনপুট দিলা তার কত অংশ আউটপুট হিসাবে পাইতেছো, তাই না? সে কতটুকু কনভার্ট করতে পারতেছে। তাইলে এই জিনিসটাকে, এই যে আউটপুট বাই ইনপুট করতেছো পার সাইকেলে যদি হিসাব করি, একটা ফুল সাইকেলে Q1 পরিমাণ হিট সে গ্রহণ করে এবং W পরিমাণ কাজ করে, তাইলে আমি বলতে পারবো দ্যাট ইটা ইজ ইকুয়াল টু W বাই Q1। এটা মনে রাখলেই চলে। আর এটা থেকেই ভাঙলে পরে যেটা পাওয়া যায় এটা তোমাদের সবার মুখস্থ। সো ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। একটা হলো গ্রাহকে বর্জিত তাপ আর একটা হলো উৎস হতে গৃহীত তাপ। পাশের ব্লক ডায়াগ্রামে ক্লিয়ারলি দেওয়া আছে, তাই জন্য আর লিখলাম না কোনটা কি। বাট একটা ছোট্ট কথা আছে, এইটা যে কোনো কার্নো ইঞ্জিনের জন্য সত্য, ঠিক আছে? বাট যদি তোমার ইঞ্জিনটা রিভার্সিবল হয় বা প্রত্যগামী ইঞ্জিন হয়, রিভার্সিবল বা প্রত্যগামী ইঞ্জিন যদি হয় তাইলে একটু কথা আছে। রিভার্সিবল বা প্রত্যগামী ইঞ্জিন হলে
যেটা হয়, আমাদের কার্নো ইঞ্জিন তো একটা রিভার্সিবল ইঞ্জিন, রাইট? তাকে আবার আগের জায়গায় নিয়ে আসলে টোটাল কৃতকাজ 0। সো যেটা বলতেছিলাম যে তোমার এই যে তাপ উৎস, তার টেম্পারেচার কত ছিল? T1 না? আর এই যে তাপগ্রাহক, তার টেম্পারেচার ছিল T2। সো T1 T2 তুমি জানো। ইঞ্জিন যদি প্রত্যগামী হয় তাহলে এই যে উৎস হতে গৃহীত তাপ আর গ্রাহকে বর্জিত তাপের অনুপাত উৎসের তাপমাত্রা আর গ্রাহকের তাপমাত্রার অনুপাতের সমান। তাইলে এখান থেকে দেখো তো, তাহলে কেবলমাত্র প্রত্যগামী ইঞ্জিন হইলেই তুমি বলতে পারবা ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1। তাহলে এটা অবশ্যই অবশ্যই মনে রাখা জরুরি যে এই ইকুয়েশন ইউজ করতে পারবো, হ্যাঁ, বাট কখন করব? যখন আমার ইঞ্জিনটা প্রত্যগামী হইতেছে, ঠিক আছে, বা রিভার্সিবল একটা ইঞ্জিন হইতেছে। দ্যাটস ইট, আই গেস। এখান থেকে তাইলে এইসব ব্যাপার স্যাপার ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি যা যা ছিল। আমরা চলে যাব তাইলে একটু সামনের দিকে, ঠিক আছে? ম্যাথ করি, চলো। কি বলতেছে? একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 50% যখন ইহার তাপগ্রাহকের তাপমাত্রাতে, তাপগ্রাহক মানেই আসলে কি? তাপগ্রাহক মানেই তো হইল গিয়ে T2, রাইট? 27°C। ইঞ্জিনটির কর্মদক্ষতা 60% করতে উৎসের তাপমাত্রা কত বাড়াইতে হবে? তাহলে নরমালি উৎসের তাপমাত্রা কত সেটা দেখি, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু চিন্তা করে দেখো, উৎসের বর্তমান তাপমাত্রা কত? 0.5 ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2। T2 কত? 27° বলছে। 27°C মানে কত? 300 কেলভিন না? ওকে, 300 কেলভিন T2/T1। একটু ক্যালকুলেট করে ফেলি, এটা তো অবশ্যই 0.5ই আসবে, বুঝতেই পারতেছো। তাইলে 300/T1 সবসময় না ক্যালকুলেটর ইউজ করাটা খুব একটা ভালো কিছু না। ইজ ইকুয়াল টু হয়ে যাবে 0.5। সো T1 সমান হয়ে যাবে কত? 600 কেলভিন। আচ্ছা, এরপরে চলে যাব পরের পার্টটাতে। নাও আমি এটাকে বানাইতে চাচ্ছি 60% এবং গ্রাহকের তাপমাত্রায় কোনো চেঞ্জ আনতে বলে নাই। তুমি চিন্তা করো, 60% যদি বানাইতে চাও, 0.6 এটা হলো দক্ষতা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 টা সেমই থাকবে 300 বাই এটা হয়ে যাবে হলো T1 প্রাইম। তাইলে আমরা এখন এখান থেকে বলতে চাই T1 প্রাইম উইল বি, সহজ কথায় যদি বলি, 300 ডিভাইডেড বাই কত হবে বলো তো? 1 মাইনাস 0.6 মানে হলো গিয়ে 0.4, ঠিক আছে? তাহলে এখান থেকে এখন চাইলে তুমি এটা হাতেও ক্যালকুলেট করতে পারো, খুব একটা কঠিন কিছু না। উপরে হয়ে যাবে 3000 ডিভাইডেড বাই 4। সো 3000/4 বাইর করা খুব একটা কঠিন কিছু না আসলে, বাট আমরা এমনি করে ফেলি। 300/0.4 750, চলে আসতেছে 750 কেলভিন। সো ডেল্টা T1 কত হচ্ছে? বাড়াইতে হবে, ইজ ইকুয়াল টু 750 মাইনাস 600, দ্যাট ইজ 150 কেলভিন, ঠিক আছে? 150 কেলভিন। ওই যে ওইখানে আবার আনসার দেওয়াও আছে, এই যে সি নাম্বারটা, এটা তাইলে হবে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে? চলে যাবো পরেরটাতে। ইন ওয়ান সাইকেল a heat engine absorbs 500 joule from a high temperature reservoir and expels 300 joule to a low temperature reservoir. The efficiency of the engine is 60% of the efficiency of a Carnot engine. তাইলে এইখানে একটা জিনিস মাথায় রেখো, এটা যদি কার্নো ইঞ্জিন হয় তাহলে তার এফিসিয়েন্সি কত বাইর করতে পারি আমরা? If the efficiency of this engine is 60% of the efficiency of a Carnot engine, what is the ratio of the low temperature to the high temperature in the Carnot engine? তাহলে তুমি চিন্তা করো যে এখানে বলতেছে যে 500 জুল নেয় আর 300 জুল রিজেক্ট করে, ঠিক আছে? তাহলে তার এফিসিয়েন্সি কত? তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস Q2/Q1, তার মানে 300 জুল, আর এখানে 500 জুল। সো 1 মাইনাস 3/5, তার মানে 2/5। এটা হলো তার দক্ষতা। তাহলে কার্নো ইঞ্জিনের দক্ষতা কি বলতেছে? বলতেছে ইফ দ্য এফিসিয়েন্সি অফ দিস ইঞ্জিন ইজ 60% অফ দ্য কার্নো ইঞ্জিন। তাহলে তুমি চিন্তা করো, আমাকে বলতেছে যে দিস ইটা ইজ ইকুয়াল টু 60% অফ ইটা কার্নো, কোন একটা কার্নো ইঞ্জিনের 60%। তাহলে ইটা অফ কার্নো কত হবে? ইজ ইকুয়াল টু হয়ে যাবে হলো গিয়ে এই 2/5 যেটা পাইছো,
এটা ডিভাইডেড বাই 0.6 একটু ক্যালকুলেট করে ফেলি 2/5 ডিভাইডেড বাই 0.6 সো 2/5 বাই 0.6 এটার ভ্যালু চলে আসছে 2/3 2/3 তাহলে এখন তুমি চিন্তা করো এটা যদি 2/3 হয় তাহলে ইটা কার্ণ যদি এটা হয় দ্যাট মিন্স 1 minus T2 by T1 কার্ণ is equal to 2/3 তাইলে T2 by T1 কার্ণ কত হবে আমি যদি এখান থেকে বাইর করি মানে কার্ণ ইঞ্জিনের জন্য ইকুয়েশনটা লিখলাম আর কি তাইলে T2 by T1 of কার্ণ ইঞ্জিন is equal to হয়ে যাবে 1 minus 2/3 that is 1/3 ওকে সো কোথায় আছে এই যে এ নাম্বারটা এটা হবে তাহলে আমাদের কারেক্ট আনসার ক্লিয়ার ওকে চলুন সামনে যাওয়া যাক পরেরটাতে বলতে a developed country generates about 5 into 10 to the power 16 joule of electrical energy a day if this energy is generated by a power plant with an average efficiency of 30% how much heat is dumped into the environment each day তাহলে তুমি চিন্তা করো এই পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি হলো গিয়ে প্রডিউস করে এফিসিয়েন্সি হলো 30% তাহলে কতটুকু ডাম্প করা হয় সো প্রথম কথা হইলো এটা তাইলে আমার হইলো গিয়ে ডিজায়ার্ড আউটপুট তাই তো দিস ইজ আউটপুট বাইর করো প্রথমে ইনপুট কত তাইলেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে তাহলে এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস বা এত কষ্ট 1 মাইনাসে কেন যাব আমি সোজা লিখে দিই আউটপুট বাই ইনপুট আউটপুট বাই ইনপুট তাহলে ইনপুট কত বাইর করে ফেলো ইনপুট হলো 5 into 10 to the power 16 divided by 0.3 5 into 10 to the power 16 by 0.3 কত আসে আমরা একটু চেক করার চেষ্টা করি 5 into 10 to the power 16 divided by 0.3 is equal to 1.67 10 to the power 17 okay 1.67 into 10 to the power 17 জুল তাইলে হিট কতটুকু হইলো আমরা বলতেছি যে কি বলা হচ্ছে ডাম্পড হিট ডাম্পড is equal to এটা হবে ইনপুট মাইনাস আউটপুট মাইনাস আউটপুট সো ইনপুট মাইনাস আউটপুট করে দাও ইনপুট তো পাইছো মাইনাস করবা তাইলে 5 into 10 to the power 6 সরি 16 তাহলে আনসার আসতেছে কত 1.167 into 10 to the power 17 joule okay so that is your answer 1.6667 into 10 to the power 17 minus কত জানি 5 into 10 to the power 16 yep 1.167 correct so কোথায় আছে এই যে বি নাম্বারটা এটা হবে তাইলে আমাদের সঠিক উত্তর আই গেস তাইলে এটা ক্লিয়ারলি বুঝতে পারছি আমরা সবাই খুব একটা কঠিন কিছু একদমই ছিল না পরের কোশ্চেন এখানে মানে মজার ব্যাপার দেখবা কি সব কোশ্চেনের প্যাটার্ন সেম ইঞ্জিন থেকে কখনো কোনো কঠিন কোশ্চেন হয় নাই A Carnot engine whose sink is at 300 Kelvin has an efficiency of 40%. By how much should the temperature of the source should be increased so as to increase its efficiency by 50% of the original efficiency? আচ্ছা অরিজিনাল এফিসিয়েন্সির 50% ইনক্রিজ করতে চাই তাহলে তুমি একটু চিন্তা করো বলতেছে সিঙ্ক আছে 300 কেলভিনে আর এফিসিয়েন্সি হলো 40% তাহলে প্রথমেই বাইর করে ফেলো 0.4 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 300 তাহলে সোর্স কত রাইট আমি এটাই তো বাইর করতেছি ও বাই দ্য ওয়ে যদি বুঝতে সমস্যা হয় সিঙ্ক মানে হইলো গিয়ে গ্রাহক হিট সিঙ্ক মানে গ্রাহক আচ্ছা বাই Q1
তাহলে এখান থেকে একটু T1 বাইর করার চেষ্টা করি। কত হয়ে যাবে তাইলে? 300 ডিভাইডেড বাই 0.6, 300 ডিভাইডেড বাই 0.6 চলে আসবে 500 কেলভিন। এবার তোমাকে বলতেছে কি যে এটার এফিসিয়েন্সি 50% অফ দ্য অরিজিনাল এফিসিয়েন্সির পরিমাণে বাড়াইতে, সো অ্যাজ টু ইনক্রিজ ইটস এফিসিয়েন্সি বাই 2 না বাই। তাইলে তুমি চিন্তা করো, সো নিউ ইটা কত হবে? ইটা প্রাইম উইল বি 40%, আর এটার আরো 50%, তার মানে কত? 20%। সো সব মিলায় অ্যাকচুয়ালি আমি যদি সোজা হিসাবে বলি প্লাস 20% ইজ ইকুয়াল টু, তাহলে আমার দিন শেষে আসতেছে কতটুকু? 60%। এই এটা হলো ইনক্রিজড অ্যামাউন্টটা। এটা হলো ইনক্রিজ। আর এখান থেকে তাহলে তুমি একটু চিন্তা করো, এটা আসতেছে 1 মাইনাস T2, তো এটাকে সেমই রাখতেছে। সোর্সের টেম্পারেচার ইনক্রিজ করতে বলছে, তাইলে এটা 300ই থাকবে, এটা হয়ে যাবে T1 প্রাইম। তাহলে T1 প্রাইম কত আসে একটু দেখি, চেক করা যাক। 1 মাইনাস 0.6, 0.4 আসলো, আবার 300 ডিভাইডেড বাই 0.4, 750 কেলভিন। সো ফাইনালি তোমার কাছে এবার হলো ডেল্টা T1 লাগবে। এই সেম অঙ্ক এর আগেও করছি, তাহলে কত হবে? 750 মাইনাস এদিকে হলো 500, সো এটা হয়ে যাবে কতটুকু? 250 কেলভিন। সো এই যে এটা হবে রাইট আনসার। মাথায় রেখো, এই অঙ্কটাতে অনেকেই একটা ভুল করে। অনেকে ভুলটা কি করে? অনেকে ভুল করে 50%-এ নিয়ে যাবে বলে। মানে অনেকেই ভুলটা যেটা করে, রং অ্যাপ্রোচটা হলো এটা, যে ইটা প্রাইম ইজ ইকুয়াল টু 50% ধরে নেওয়া। ইটা প্রাইম সমান 50% ধরলে দেখো T1 প্রাইম কত আসে? 600 কেলভিন। এবং মজার ব্যাপার হলো সেক্ষেত্রে ডেল্টা T1 যা পাবা সেটার আনসারই নেই। ডেল্টা T1 সমান কত আসবে তখন? 500 ছিল 600 হয়েছে, তার মানে 100 কেলভিন। সো এটা কিন্তু রং, ঠিক আছে? সো কি বলে সাবধান। ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখি আমরা চলে যাবো তাহলে সামনের অঙ্কটাতে। পরের অঙ্কতে কি বলতেছে? A power station contains a heat engine operating between two heat reservoirs, one containing steam at 100 degrees Celsius and other containing water at 20 degrees Celsius. What is the maximum amount of electrical energy which can be generated for each joule of the heat extracted from the steam? তাইলে প্রত্যেক 1 জুলের জন্য কতটুকু হইলো গিয়ে তোমার ইলেকট্রিক্যাল এনার্জি আউটপুট পাইতে পারো। সো এইটা মাথায় রাখতে হবে, এই যে ইলেকট্রিক্যাল এনার্জি পাচ্ছ, produced electrical energy, this is your output, desired output, এবং এটা ম্যাক্সিমাম হবে কখন? আউটপুট ম্যাক্সিমাইজ করেই হলো কার্নো ইঞ্জিন, রাইট? কার্নো ইঞ্জিন যদি করে তাহলে প্রথমে একটু ইটা বাইর করে নাও। ইটা ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1। 100 আর 20 ডিগ্রিতে আছে, তার মানে উপরে হবে হইলো গিয়ে 293 আর নিচে হবে হইলো গিয়ে 373। তাহলে কত আসে একটু দেখি। আর এটা তাইলে আউটপুট বাই ইনপুট যেহেতু, তাহলে এখানে যাবে আউট, আর নিচে হবে হলো প্রত্যেক জুলের জন্য 1 জুল। তাহলে তুমি জাস্ট এখান থেকে হিসাব করবা 1 মাইনাস 293 বাই 373, 0.214। সো আলটিমেটলি আউটপুট কতটুকু পাচ্ছ? 0.214 জুল পার 1 জুল। সো 0.214 জুল সব থেকে কাছাকাছি আনসার, এই যে এক্সাক্ট মানেই আছে সি নাম্বারটা, এটা তাহলে আমাদের সঠিক উত্তর। পরের অঙ্ক, একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা এত এত, ইঞ্জিন এত ক্যালোরি পার সাইকেল তাপ শোষণ করলে প্রতি সাইকেলে তাপ শক্তি বর্জন নির্ণয় করো। তাহলে ক্যালোরি পার সাইকেল এটা বুঝতেই পারতেছো, প্রত্যেক সাইকেলে সে Q1 এতটুকু নেয়।
তাহলে আমরা তো বলেই দিচ্ছি এটা একটা কার্নো ইঞ্জিন। সো যেহেতু কার্নো ইঞ্জিন, দ্যাট মিনস Q2 by Q1 is equal to T2 by Q1। দেন এখান থেকে তাইলে আমি বলতে পারতেছি Q2 যেটা, এটা হয়ে যাবে T2 by T1, তার মানে কত কত 229 আর 106। সো আমি জাস্ট ডিরেক্টলি লিখে দিই 106 প্লাস 273, আর এটা হলো 229 প্লাস 273 ইন্টু হয়ে যাবে কত নিচ্ছিল 600 10 টু দি পাওয়ার 5, 600 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কত আসে একটু চেক করার চেষ্টা করি। আচ্ছা, তোমার 106 প্লাস 273 229 প্লাস 273 ইন্টু 600 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তাহলে এটা চলে আসতেছে কত 45.29। আমি একটু যদি এভাবে লিখি 4.53 লিখে দিলাম একবারে রাউন্ড করে, 4.53 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ক্যালোরি পার সাইকেল, তাই তো প্রত্যেক সাইকেলে এটা। সো কত আসতেছে এই যে 4.53 10 টু দি পাওয়ার 7, দুইটাই কিন্তু আনসার আছে, বাট সঠিক উত্তর কিন্তু এই সি নাম্বারটা হবে, কারণ ইউনিট। এটা একটা ট্র্যাপ, ট্র্যাপে পা দেয়া কিন্তু যাবে না, মাথায় রেখো। দিস ইজ আ ট্র্যাপ আনসার, রাইট? সো প্রথমেই ওয়াও না, ক্যালোরিতে আনসার, ঠিক আছে, মাথা ঠান্ডা করে আনসার করতে হবে। ওকে, পরেরটা, একটি কার্নো ইঞ্জিন বাষ্পবিন্দু বরফ বিন্দুর মধ্যে কাজ করলে দক্ষতা কত? এটা একটু মুখস্থ রেখে দিবা, কারণ এটা খুবই মার্কা মারা কোশ্চেন, ঠিক আছে। সো 1 মাইনাস এখানে হবে 273 আর নিচে হবে 373। কত আসে চলো ক্যালকুলেট করে ফেলি। 1 মাইনাস 273 বাই 373, আনসার আসতেছে 26.81%। 26.81%, যেরকম বললাম ইহা একখানা মার্কা মারা অঙ্ক প্রায়ই আসে। 26.81%, এই যে ডি নাম্বারটা, এটা সঠিক উত্তর। একটু আর কি বুঝে শুনে, হ্যাঁ। ওকে, পরেরটা, একটি কার্নো ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রার তাপ উৎস হতে 1250 জুল তাপ গ্রহণ করে, ভালো কথা। তাপ গ্রাহকে 700 জুল বর্জন করে, তাপ গ্রাহকের তাপমাত্রা। তাহলে কার্নো ইঞ্জিন বলছে, অবশ্যই তাহলে রিভার্সিবল। সো T2 সমান আমি একবারে লিখে দিতে পারি এবার Q2 ডিভাইডেড বাই Q1 ইনটু T1। বসাও, বর্জন করে কত? বর্জন করে 700, নেয় কত 1250। টেম্পারেচার অফ সোর্স কত 500 কেলভিন। হিসাব করে নাও, 700 into 500 divided by 1250, 280 Kelvin, 280 Kelvin। So এই যে বি নাম্বারটা, that is your answer. ওকে, পারা গেল। পরটা, কার্নো ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রার উৎস থেকে 300 ক্যালোরি তাপ গ্রহণ করে, তাপ গ্রাহকে 225 ক্যালোরি দেয়, গ্রাহকের তাপমাত্রা কত? সো সিমিলার কোশ্চেন, এক্স্যাক্টলি সেম। তাহলে T2 কত হবে বলো তো? এক্স্যাক্টলি আগের অঙ্কের সেম, খালি ডাটাটা চেঞ্জ। সো 300 ক্যালোরি আর 225 ক্যালোরি, এখানে আসবে তাহলে 225, এখানে আসবে 300 ক্যালোরি ইনটু কত ছিল 500 কেলভিন। দেখো একটা জিনিস ইয়ে করতে পারো, 300 আর 225 কাছাকাছি, তাহলে টেম্পারেচার গুলোও কাছাকাছি হবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। 225 বাই 300 ইনটু 500 কত হয়? 375, 375 কেলভিন। এই যে ডি নাম্বারটা, এটা থেকে আমাদের সঠিক উত্তর। পরেরটাতে চলে যাচ্ছি। During one cycle, an engine extracts এত জুল of energy from a hot reservoir and transfers এত জুল to a cold reservoir. তাহলে Q1 Q2 দুইটাই দেওয়া আছে। This is the value of Q1, this is the value of Q2, এই দুইটা পেয়ে গেলাম। How much power does the engine generate if it goes through 4 cycles in 2.5 সেকেন্ড? তাহলে একটু চিন্তা করো, প্রথম কথা ওয়ার্ক পার সাইকেল কত? Work per cycle is equal to input minus output. That means সোজা হিসাবে বলতে পারি Q1 minus Q2, input minus output নাই, input minus হলো গিয়ে যতটুকু ডাম্প করতেছে আর কি। So 2 into 10 cube, 2 into 10 cube minus
কত আসতেছে 1.5 into 10 cube 1.5 into 10 cube রাইট ওকে কত আসতেছে 500 জুল 500 জুল পার সাইকেল তাহলে তুমি চিন্তা করো পি আউট কত হবে পি আউট ইজ ইকুয়াল টু 4 টাইমস 500 এক সাইকেলে কত হয় এক সাইকেলে হয় 500 জুল 4টা সাইকেল চালাইছো 500 জুল করে আড়াই সেকেন্ডে 2.5 সেকেন্ড তাইলে দিস ইজ দ্য রেটিং দেখো কত আসে 4 into 5000 sorry 500 divided by 2.5 কত আসছে 800 ওয়াট 800 ওয়াট তাহলে কোথায় আছে এই যে বি নাম্বার অপশন তো মিলবেই এত স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক এখানে কখনো অপশনে সাধারণত ঘাপলা থাকে না একেবারে ফুল নাম্বারে হোল নাম্বারে আনসার আসতেছে একটি চক্রাকার প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তি খুবই সুন্দর কোশ্চেন চিন্তা করো একটা চক্রাকার প্রক্রিয়া সাইক্লিক প্রসেস একটু মাথায় রেখো এই যে চক্রাকার প্রক্রিয়া আমরা প্রায় পড়াশোনার সময় ইংলিশ টার্ম ইউজ করে অভ্যস্ত থাকি যেগুলো পরে বাংলা দেখলে রিলেট করা টাফ হয়ে যায় সো এটা মিন করতেছে সাইক্লিক প্রসেস প্রসেস যাই হোক প্রসেস সাইক্লিক হচ্ছে মানে কি লেটস সে এখান থেকে স্টার্ট করছে যা ইচ্ছা তার সাইকেল ঘুরে সেদিন শেষে এখানে আসছে সো এইটা যদি তার সাইকেল হয়ে থাকে বললাম এটা একটা পয়েন্ট লেটস সে এটা আরেকটা পয়েন্ট মানে আমরা র্যান্ডম একটা প্রসেস চালাইছি যা ইচ্ছা আই ডোন্ট ইভেন নো এই প্রসেসের নাম কি বাট এটা ধরো এ বি সি এ প্রসেস সাইক্লিক প্রসেস এ বি সি হয়ে এ তে আসে সো এ বি সি হয়ে যদি এ তে আসে বারবার তো এতেই ফেরত আসতেছে বারবার সে এ হয়ে বি হয়ে সি থেকে এতেই আসতেছে সো স্টেট সেম থাকে স্টেট সেম থাকে স্টেট সেম থাকলে একটু মনে করে দেখো অভ্যন্তরীণ শক্তি বলছিলাম না একটা স্টেট ফাংশন অভ্যন্তরীণ শক্তি একটা স্টেট ফাংশন তার মানে স্টেট যদি চেঞ্জ না হয় অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে না তাইলে অবশ্যই চক্রাকার প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তিতে কোনো পরিবর্তন হয় না এটা ধ্রুব থাকে কারণ স্টেটটা চেঞ্জ হচ্ছে না কারণ হলো স্টেট চেঞ্জ হচ্ছে না সাইকেল শেষে স্টেট চেঞ্জ হয় না ঠিক আছে এই হলো কথা পরেরটা একটি কার্নোচক্রের মোট এন্ট্রপির পরিবর্তন কত এই যে এতক্ষণ ধরে আমরা কথাবার্তা বলতেছি এন্ট্রপি নিয়ে পরবর্তী লেকচারগুলোতে কথাবার্তা হবে বাট এই যে এতক্ষণ অভ্যন্তরীণ শক্তি নিয়ে কথা বলতেছিলাম তার মতোই আরেকটা কোয়ান্টিটি হলো এন্ট্রপি এটাও একটা স্টেট ফাংশন এটাও একটা স্টেট ফাংশন মিনিং এটার মানে কি মানে হইলো ওই যে ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে তো আবারও কি চক্রাকার প্রসেস তাহলে চক্র মানে কি ঘুরে ঘুরে বারবার একই জায়গায় আসতেছে তাহলে বারবার যদি একই জায়গায় আসে তাহলে এন্ট্রপি ফিক্সড থাকে এন্ট্রপি চেঞ্জ হয় না তাহলে চেঞ্জ যদি না হয় পরিবর্তন কত পরিবর্তনের মান তাইলে হবে পরিবর্তনের মানটা তাইলে হবে 0 এক্স্যাক্টলি 0 ক্লিয়ার আচ্ছা তাহলে পারা গেল এখান থেকে আমরা চলে যাব তাইলে পরের এই কোশ্চেনটাতে a Carnot engine working between 27 degrees Celsius and 127 degrees Celsius takes up 800 joule of heat from the reservoir in one cycle what is the work done by the engine দুই তিন ভাবে করা যায় যেভাবে ইচ্ছা করো আমি প্রথমে Q2 বাইর করে ফেলবো Q2 সমান তাইলে কত হবে চিন্তা করে দেখো 27 আর 127 সো উপরে হবে 300 নিচে হবে 400 তাই না 27 যোগ করলে কত হয় 300 তার সাথে আরো 100 যোগ করো তাহলে কত হয়ে যাচ্ছে 400 আর এই জায়গায় কত নিচ্ছিল 800 জুল তাহলে ছাড়তেছে কত সেটা দেখি ঠিক আছে আচ্ছা তাহলে এইটুকু যদি বুঝি বাইর করে ফেলো তাহলে 400 দুগুণে 800 3 দুগুণে 600 তাহলে ওয়ার্ক ডান পার সাইকেল ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2 is equal to 800 minus 600 করে দিলে that is
200 জুল। কাহিনী শেষ। সঠিক উত্তর এই যে, এটা পার সাইকেলে হচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা সাইকেলে এতটুকু ওয়ার্ক ডান হইতেছে। এটা খুবই খুবই বিখ্যাত অঙ্ক, তারপরে বইটা আসছে 19-20, মানে রিসেন্ট সময়ে আসছে। একটি প্রত্যাবর্তী ইঞ্জিন তাপের 1/6 অংশকে কাজে রূপান্তর করে। যখন উৎসের তাপমাত্রা স্থির রেখে গ্রাহকের তাপমাত্রা 62 ডিগ্রি সেলসিয়াস কমানো হয়, তখন ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ হয়। গ্রাহকের তাপমাত্রা কত? তাহলে তুমি একটু চিন্তা করো, গ্রাহকের তাপমাত্রা জানতে চাইছে। তো সহজ হিসেবে যদি বলি, তাপের 1/6 অংশকে কাজে রূপান্তর করে, এই যে কথাটা, এটাই কি আসলে দক্ষতার ডেফিনেশন না? এটা তার মানে কি নির্দেশ করতেছে? দক্ষতা নির্দেশ করতেছে, অর্থাৎ যা দিচ্ছ তার কতটুকু কাজ পাইতেছো। সো সোজা হিসাবে তুমি এটুকু বুঝতে পারতেছো, এটা 1/6 ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1, একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছ। দেন পরের স্টেপে বলতেছো 62 ডিগ্রি সেলসিয়াস যদি তুমি গ্রাহকের তাপমাত্রা কমাও, তাইলে এটা ডাবল হয়ে যায়। নাও পরের স্টেজে বলতেছি 1/6 টা ডাবল হয়ে যাবে অনলি ইফ আমি এখান থেকে 62 কমায় দিই, নিচেরটা T1ই থাকবে। তাহলে পরেরটা থেকে দেখো, আমি একটু সামনের দিকে যদি ফরওয়ার্ড ক্যালকুলেশন করি, 1/3 ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 প্লাস হয়ে যাবে 62 বাই T1, রাইট? ভেঙে দিলাম, জাস্ট একটু ভগ্নাংশটাকে ভেঙে দিলাম। সো এই ভগ্নাংশ ভেঙে দেওয়ার পরের স্টেজে তুমি তাকাও, 1 মাইনাস T2 বাই T1, এটার ভ্যালু তো আমি জানি, এটা তো 1/6। তাহলে এখান থেকে আমি এখন বলতে পারবো যে আমার কাছে যে 1/3 আছে, দ্যাট ইজ ইকুয়াল টু 1/6 প্লাস হয়ে যাবে কত, 62 বাই T1, 62 ডিভাইডেড বাই T1। তাহলে এখান থেকে একটু ক্যালকুলেট করার চেষ্টা করি T1 কত। তাহলে T1 সমান হয়ে যাবে 62 ইন্টু 6, ঠিক আছে? আর একটু প্রিসাইজলি যদি বলি, এটা বিয়োগ দিলে 1/6 হয়, 62 ইন্টু 6, তার মানে 6 6 36, 6 দুগুণে 12, 372 আসার কথা। আমরা একটু ট্রাই করে নিই তাও, 62 ইন্টু 6, হ্যাঁ 372। ম্যাথ তো আর ভুল হবে না, মুখে করো আর এই করো। সো এত কেলভিন পেয়ে গেলাম। T1 আমার কাছে কিন্তু এটা জানতে চাই নাই, আমাকে বলছে গ্রাহকের তাপমাত্রা কত, যে কোনো একটাতে বসায় দাও। সো ফ্রম 1 আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে কি আসতেছে, 1/6 is equal to 1 minus T2 divided by 372। ক্যালকুলেট করে ফেলো T2 কত। তাহলে কত আসতেছে, T2 is equal to তোমার 1/6 is equal to 1 minus x by 372, 310। খুবই সুন্দর জিনিস, 310 কেলভিন, এন্ড দ্যাট ইজ ইউর অ্যান্সার। কাহিনী শেষ। রিটেন যেহেতু, এখানে তো আর অপশন মিলানোর কিছু নেই, ইজিলি মিলে গেল। আচ্ছা, এটা তাইলে ডান। এটা একটা কোশ্চেন, একজন আবিষ্কর্তা দাবি করলো যে তার উদ্ভাবিত ইঞ্জিন 700 কেলভিন এবং 400 কেলভিন তাপমাত্রার মধ্যে কার্যরত। তাইলে এর দক্ষতা সে বলতেছে 48%, তার দাবি সঠিক কিনা? তো সার্টেইন একটা টেম্পারেচার গ্যাপের মধ্যে সর্বোচ্চ যে দক্ষতা পাওয়া সম্ভব সেটা কার্নো ইঞ্জিনেরই, ঠিক আছে, কারণটা প্রত্যাবর্তী। সো আমরা এটা বলতেছি, এটা ম্যাক্স যা পাওয়া পসিবল, যা হওয়া সম্ভব, এটা তাহলে কত হবে, 1 মাইনাস T2 বাই T1 কত হয় দেখো তো। T2 হইলো গিয়ে তোমার 400, আর এটা হইলো 700। তাহলে এখান থেকে একটু হিসাব করে নি, 1 মাইনাস 4/7 হচ্ছে, তাই না? 1 মাইনাস 4/7, তাইলে চলে আসতেছে এটা ইন্টু 100%, 42.86%, 42.86%, which is less than 48%। তার মানে এটা সঠিক না, ভুয়া কথা। আমরা এটাও বলতে পারি, বাট পরীক্ষার হলে এসব লেখার দরকার নাই, আমরা নিজেরা মজা করে বললাম আর কি, ভুয়া কথা। আজ এটা বলছে মিথ্যা কথা। সো ওকে, পারা গেল এটা। পরের কোশ্চেন,
এটি কারণ ইঞ্জিনের তাপ উৎস তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে। যদি ইঞ্জিনটা প্রতি চক্রে এত তাপ শোষণ করে তাইলে মোটামুটি এই অঙ্ক অনেকবার করে ফেলছি, বাট ওই যে সবকিছু বাইর করা, ইঞ্জিনের দক্ষতা বাইর করতে বলছে, প্রতি চক্রে কাজের পরিমাণ, প্রতি চক্রে বর্জিত তাপের পরিমাণ। আচ্ছা, সো আমি আসলে শুরু করতে চাইতেছি, যে কোনো জায়গা থেকে তুমি এই অঙ্ক করতে পারো। আমি শুরু করব 3 থেকে। 3 তাইলে করব কি, Q2 ইজ ইকুয়াল টু T2। T2 কত জানি, T2 হলো গিয়ে 375, 375 500 ইন্টু কত জানি নেয়, 252 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 252 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল। তাহলে Q2 বাইর করে ফেলো, কত হয়, 375 500 ইন্টু 252 ইন্টু 10 টু দি পাওয়ার 4, তো কত আসতেছে 1.89 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। গুড। তাহলে চলে যাব 2 নাম্বারটাতে। 2 তাইলে আমাদের কি সুবিধা, 2 হইলে এবার বাইর করতে বলছে প্রতি চক্রে কাজ কত। W is equal to Q1 minus Q2, Q1 Q2 এর মান তো জানা আছে, তাই না? এই যে এটা হলো Q1, জাস্ট বসায় দেই। সো 2.52 10 to the power 6 মাইনাস আনসার হয়ে যাচ্ছে 6.3 10 to the power 5, 6.3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। ফাইনালি তাইলে তুমি এখন বলবা 1 নম্বরে দক্ষতাটা, সরি, এটা যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে বাইর করো, কোনো অসুবিধা নাই। আমি এটা দিয়ে করে ফেললাম, ওরা যেটা চাইছিল আর কি। আমি আসলে এখান থেকে ক্যালকুলেশন করতে করতে যাই, আমি সেটা করি নাই, তো একটা জায়গায় ওদের একটু আশা আবদার রাখি। সো 1 মাইনাস 375 divided by 500, so 25%, 25%, that's it. ওকে, পারলাম, এটা ইজি জিনিস ছিল। এরপরের এই অঙ্কটা, এটাই কেবলমাত্র এখন পর্যন্ত ইঞ্জিন থেকে আসা অঙ্কগুলোর মধ্যে একটু জটিল, একটু। কোশ্চেনটা পড়ি। একটি কার্ণচক্র প্রাথমিক 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ সম্পন্ন করে। প্রতিটি ধাপে সংকোচন বা প্রসারণের অনুপাত 1:6 হলে কার্ণচক্রের সর্বনিম্ন তাপমাত্রা এবং দক্ষতা নির্ণয় করতে বলছে। দক্ষতা বাইর করতে দিলে কোনো সমস্যা ছিল না, সর্বনিম্ন তাপমাত্রা বাইর করতে বলছে, তাই জন্য ফুল ক্যালকুলেশন করবো আর কি। এখন এই যে কথাটা বলছে 1:6 প্রতি চক্রে সংকোচন বা প্রসারণের অনুপাত, দেখো কার্ণচক্রে ভলিউম রেগুলার চেঞ্জ হচ্ছে, V1 V2 V3, মানে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 1। সো এই যে চেঞ্জ গুলা হইতেছে, আমি যদি এভাবে দেখাই, যে তুমি ধরো ভি দিয়ে শুরু করছিলা, এখানে এর পরে গিয়ে কিছু একটা ভলিউম হবে, আমার প্রথমে একটা আইসোথার্মাল এক্সপানশন হইছে। সো এই যে এক্সপানশন হইছে, এক্সপানশনটা 1:6 রেশিওতে হয়েছে, এটা যদি ভি থেকে থাকে এটা হয়ে গেছে 6V, দ্যাটস ইট, এইটুকুই। এরপরে আসো, এরপর হইছে অ্যাডায়াবেটিক এক্সপানশন, তাইলে কি হবে বলতো, এক্সপানশন 1:6 রেশিওতে হয়েছে, তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 36V, রাইট, দ্যাটস ইট, এইটুকুই। এরপর হচ্ছে তোমার আইসোথার্মাল কম্প্রেশন। কম্প্রেশন মানে কি, কমে যাচ্ছে, কত রেশিওতে কমতেছে সেটাও বলতেছে 1:6 এ কমতেছে, তার মানে 6 থাকলে 1 হয়ে যাচ্ছে, তার মানে এটা 36V থেকে হয়ে যাবে হইলো গিয়ে তোমার 6V, রাইট। ফাইনালি একটা অ্যাডায়াবেটিক কম্প্রেশন হবে, যেটাতে এটা 6V থেকে হয়ে যাবে V, কারণ আবার 1:6 এই হচ্ছে, প্রত্যেকটা স্টেপেই যে রেশিওটা ভলিউম চেঞ্জে সেটা 1:6, যদি এক্সপ্যান্ড করে 6 গুণ হচ্ছে, যদি কম্প্রেস করে তাইলে সেটা 1/6 হয়ে যাচ্ছে। সো এই ব্যাপারটা এখানে কোশ্চেনের মধ্যে দিছে, দিয়ে এখন তাইলে চিন্তা করো, টেম্পারেচার একটা দিয়ে দিছে, প্রাথমিক টেম্পারেচার এত, প্রাথমিক মানে কি বলতো, শুরু করতেছে এত দিয়ে T1, শুরু করতেছে এত দিয়ে, T2 নাই, তাহলে টেম্পারেচার চেঞ্জ হয় কোথায় সেটা দেখতে হবে। চিন্তা করো, এখানে টেম্পারেচার T1, আইসোথার্মাল চালাইছো টেম্পারেচার T1, এখানে এসে হয়েছে T2, এখানে আবার রয়ে গেছে T2, দেন আবার T1 থেকে T2 হয়েছে, T2 থেকে T1 হয়েছে। তো আমার যদি হিসাব নিকাশ করতে হয় টেম্পারেচার রিলেটেড, যেহেতু ভলিউম রেশিও জানি, ইদার আমার হইলো এই স্টেপটাকে নিয়ে কাজ করতে হবে, আমি একটু
মুছে দিয়ে দেখাই। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে ইদার তোমার এই স্টেপটাকে নিয়ে কাজ করতে হবে, এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে দুইটাই আছে এবং ভলিউম আছে, আর নাইলে এই স্টেপটাকে নিয়ে কাজ করতে হবে। সো একই জিনিস যেটাকে নিয়ে ইচ্ছা কাজ করো, তোমার আলটিমেট আনসার সেম থাকবে, কারণ ভলিউম গুলাও সেম, রেশিও গুলাও সেম। সো আমি এই বাম পাশেরটা নিয়ে কাজ করতেছি, বাম পাশেরটা নিয়ে যদি কাজ করো তাহলে আমি লিখতে পারতেছি T1 ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু T2 ইন্টু 6V হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। একটু তাকায় দেখে নাও, T2 এর সাথে 6V, T1 এর সাথে খালি V। হ্যাঁ, এটুক ঠিক আছে। তাহলে এখান থেকে এখন আমার জাস্ট টার্গেট হলো T2 বাইর করা। T2 তাইলে কত আসে একটু দেখার চেষ্টা করি। T2 ইজ ইকুয়াল টু তাইলে হয়ে যাবে 1/6 ভি ভি তো কাটা যায় তাই না, V/6V হইতো হোল টু দি পাওয়ার 1.4 মাইনাস 1 ইন্টু তার সাথে চলে আসবে T1, সরি, ইন্টু তার সাথে চলে আসবে T1 327। সো এটা হয়ে যাবে 327 প্লাস 273, রাইট, 600 আর কি। সো কত আসে একটু দেখি। সো 1/6 হোল টু দি পাওয়ার 1.4 minus 1 into 327 plus 273, 293 কেলভিন আসে অলমোস্ট। আমি এটাই রেখে দিলাম, ঠিক আছে। সো এটা একটা আনসার। ফাইনালি তোমার কাছে জানতে চেয়েছে আবার দেখো দক্ষতা কত। তাহলে দক্ষতা ইটা সমান কি হিসাব করতে পারবো, ইটা সমান বলতে পারবো 1 minus T2/T1, রাইট, এইটুকু ক্যালকুলেশন করলেই চলে। তাহলে 1 মাইনাস আমার এখানে T2 তে কত চলে আসবে বলতো, T2 তে চলে আসতেছে 293, আর T1 এ কত চলে আসতেছে, T1 এ কিন্তু ওই যে শুরুতে তোমার 327 দেওয়া আছে। সো 327 প্লাস 273 কত আসতেছে, 600 কেলভিন। 600 কেলভিন বসায় দিই, 1 মাইনাস 293/600, 50-এর খুব কাছাকাছি আসবে, 51.16%। মোটামুটি মুখস্থই হয়ে গেছে এই অঙ্ক করতে করতে। Yep. So this is your answer. কাহিনী শেষ। আই গেস এটা বুঝতে তোমাদের সমস্যা নাই এবং এটা বেশ সুন্দর একটা অঙ্ক। ছোট্ট ছোট্ট দুইটা স্টেপের অঙ্কটা হয়ে গেল, দুইটা জিনিস জানতে চাইছে। সো আশা করি এই যে অঙ্কটা করলাম আমরা, এটা আমরা সবাই বুঝতে পারছি। সো পরেরটা চলে যাই। কি বলতেছে, 167 ডিগ্রি সেলসিয়াস এবং 37 ডিগ্রি উষ্ণতাদ্বয়ের মধ্যে কার্যরত একটি কার্নো ইঞ্জিন এত তাপ সরবরাহ করা হলো, কতটুকু উপযোগী কাজ করতে সক্ষম হবে? ডিজায়ার্ড ওয়ার্ক, তার মানে ডাব্লিউ কত? সোজা সাপটা কোশ্চেন, ডাব্লিউ কত? প্রথমে বাইর করে ফেলো কিউ টু কত, সহজ অ্যাপ্রোচে আগাই আমরা, হ্যাঁ, কঠিন না করি। সো কিউ টু কত হবে, 167 আর 37 যেহেতু বলছে, তাহলে উপরে হবে 37 প্লাস 273 আর 167 প্লাস 273 ইন্টু তার সাথে কত হয়ে যাবে বলতো, এই যে হিট 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4। কত জুল হিট, সরি জুল না, এটা ক্যালোরিতে হবে। জাস্ট একটু দেখি কত ক্যালোরি হয়, কঠিন তো না। 37 plus 273, 167 plus 273 into 2 into 10 to the power 4 চলে আসতেছে 1.41 into 10 to the power 4 ক্যালোরি। তাহলে এবার বলো তো কৃত কাজ কত, এটা হয়ে যাবে Q1 minus Q2, জাস্ট বিয়োগ দিয়ে দাও। সো 2 minus 1.41 করলেই আই গেস হয়ে যাবে, আসতেছে 0.59, তার মানে 5.9 into 10 কিউব ক্যালোরি। দিস ইজ দ্য আনসার। এখানে জাস্ট সোজা এটা বিয়োগ করে দিলেই চলে আর কি, একবারে লিখে দিলাম আর কি। সো আই গেস যা যা অঙ্ক করছি আমরা এগুলা সবকটাই ক্লিয়ারলি বুঝছো, এবং শুরুতে যা যা কথাবার্তা বলছি কার্নোর ইঞ্জিন নিয়ে, কার্নোর ইঞ্জিন কিভাবে কাজ করতেছে, তার স্টেপস গুলা কি কি, ইলাবোরেটলি আমরা কথাবার্তা বলছি, দক্ষতা হিসাব নিকাশ করছি, আমরা দেখছি যে কখন আসলে T2/T1 ইউজ করা উচিত, কখন হলো গিয়ে তোমার Q2/Q1 দেওয়া উচিত। সো
এই ব্যাপার-স্যাপারগুলো নিয়ে তোমাদের যে কনফিউশন ছিল আশা করি এই ক্লাস করার পরে তোমাদের দূর হয়ে গেছে। সো বাসায় বেশি, বেশি করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হবে তোমাদের সাথে এটারই বাকি যে টপিক গুলো আছে সেগুলা নিয়ে আবার পরের লেকচারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।